Rangsani tahute bukuk song hanya haila sopirun norokno horjelai TVO tini chini logi tongo chini tirpa hasteni belai kheno kolok সময় রম্বই চিনি tirpa hasteni মন্ত্রী অপরা তংনাই নিয়াখাবা চিনি ভারত হাকতর আসে তুলং তাম তংইব কাইসাপানো বিনি সাকাও এক ফুটা দাগ ফানো নাঙ্গিয়া অমহাই খরকসা মন্ত্রী অপরা তংজানি একবার চিফ মিনিস্টার তংজাক বরং গোনাং সার মানিক সরকার মহোদয় পুজানো বন লামসবিনালয়নো স্যারকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের হরজলাই টিভি এর পর্দায়। কেমন আছেন স্যার? ভালো। স্যার, আপনি দীর্ঘ সময় এই রাজ্যের নেতৃত্ব দিয়েছেন এই রাজ্যকে, কিন্তু এই আপনার যে অভিজ্ঞতা সেই বিগত সময়ে এবং বর্তমান সময়ের যে 5-6 বছরের যে উপলব্ধি, কি পার্থক্য দেখতে পাচ্ছেন স্যার আপনি? এটার জবাব দিতে গেলে তো অনেক সময় লাগবে। আমাদের সরকারের সময়ে তার যে দৃষ্টিভঙ্গি আর বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি, এটা তো আকাশ পাতাল পার্থক্যের মতো। আমাদের সরকারটা জনগণের স্বার্থ নিয়েই সবসময় ভেবেছে, চিন্তা করেছে, কাজ করার চেষ্টা করেছে। সামর্থ্যের ঘাটতি ছিল রাজ্য সরকারের, আইনগত দিক থেকে, সাংবিধানিক দিক থেকে কতগুলি সীমাবদ্ধতা আছে, আর্থিক দিক থেকে তো আছেই। কেন্দ্রীয় সরকার সাহায্য না করলে পর যে কোনো রাজ্য সরকারের পক্ষেই তারা রাজ্যের উন্নতি অগ্রগতির জন্য, মূলত এগুলো সবই জনগণের স্বার্থের সাথে সংশ্লিষ্ট হবে, এগুলি কার্যকরী রূপায়ণ করা কঠিন। আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমাদের জন্য এটা আরও বেশি কঠিন ছিল। যেহেতু কেন্দ্রের সরকারে এক সময় কংগ্রেস ছিল, তারপরে এখন বিজেপি, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে, মতাদর্শের দিক থেকে এদের সাথে আমাদের ফারাক আছে। ফলে ভারতবর্ষের খুব কম কয়েকটা রাজ্যে বামপন্থীদের নেতৃত্বে সরকার কাজ করার সুযোগ পেয়েছে। তাতে যারা সত্যনিষ্ঠ, গভীর অভিনিবেশ নিয়ে কি কেন্দ্র কি রাজ্যে রাজ্যে যে সরকারগুলো আছে তাদের কার্যকলাপ দেখবার, বুঝবার, অনুভব করবার, বিশ্লেষণ করবার চেষ্টা করে এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে বামপন্থীদের নেতৃত্বে সরকারগুলো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে এবং এরা শুধু তাদের রাজ্যের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই ভাবে না। এটা ঠিক, প্রাথমিকভাবে তো রাজ্য সরকার যেহেতু রাজ্য জনগণের স্বার্থেই কাজ করবে, কিন্তু জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে এমন কতগুলি বিষয় রাজ্য সরকারের সামনে চলে আসে যেগুলো জাতীয় নীতির সাথে সম্পর্কযুক্ত, যেখানে বামপন্থীদের নেতৃত্বে পরিচালিত সরকারগুলোর সাথে কেন্দ্রের সরকারের বিরোধ হয়ে যায়। অথচ মানুষ মনে করছে তারা যে দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে ওইটা কার্যকরী করতে পারলে মানুষের ভালো হবে, কল্যাণ হবে, সমস্যার সুরাহা হতে সাহায্য করবে। আর কেন্দ্রের যে তাদের ভাবনার বা দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ পরিপন্থী ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে চলে, তাদের কাছে ভীতি হলো এদের এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কর্মসূচি যদি
ঠিকভাবে কার্যকরী করে ফেলতে পারে, এ তো শুধু তাদের রাজ্যের জন্যই সাফল্য না, সারা দেশের সামনে একটা বিকল্প এই কর্মসূচির সাফল্যের মধ্য দিয়ে তারা তুলে ধরবে এবং দেশের অন্যান্য জায়গার মানুষ আকৃষ্ট হবে বামপন্থীদের সম্পর্কে। তাদের ধ্যান ধারণা যেখানে অস্পষ্টতা আছে সেটা দূর হতে সাহায্য করবে। এই ভাবনা থেকে আমরা কাজ করতে গিয়ে দেখেছি কেন্দ্রের সরকার কোনো সময় আমাদের উদারভাবে সাহায্য করতে চেষ্টা করেনি, বরং নিয়ম পদ্ধতি অনুযায়ী যেই সাহায্যটা এটা অনেকটা রাজ্যের অধিকারের মধ্যে পড়ে কেন্দ্রের করা দরকার, সেটা অনেক ক্ষেত্রেই তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, নানা উজর আপত্তি ইত্যাদি তুলে। ফলে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। আমি শুধু প্রশাসনিক দিকটা বলছি, কিন্তু তারপরে আমাদের কাজের মূল লক্ষ্য কী ছিল? মূল লক্ষ্য ছিল লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যাদেরকে সংগঠিত করে, যাদের সমর্থনের ভিত্তির উপর এই বামফ্রন্ট সরকারটা দাঁড়িয়ে আছে, লড়াইয়ের ময়দানে যে স্লোগানগুলি নিয়ে আন্দোলন করতে করতে বামপন্থীরা সরকারে আসলো, সরকারে যখন আসলো তার সীমাবদ্ধ ক্ষমতা, এর মধ্যেও সেই যে স্লোগানগুলো, সেই যে দাবিগুলো, সেই যে ভাবনাগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্য তারা সক্রিয় হয়ে ওঠে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমি ত্রিপুরার অভিজ্ঞতার কথা বলছি, সমস্যাটা কী ছিল? অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, কাজের সন্ধানে রাজ্যান্তরিত হওয়া। বামফ্রন্ট সরকার এটাকে বন্ধ করেছে। আমি মৌলিক বিষয়গুলো বলছি। শিক্ষা শহর কেন্দ্রিক এবং এটাও সীমাবদ্ধ, গ্রামাঞ্চলে তার বিস্তার নাই, উপজাতীয় অধ্যুষিত এলাকাতে উপেক্ষিত। বামফ্রন্ট সরকার শিক্ষাকে জন্মগত অধিকার মনে করে এবং সেদিক থেকে এর বিস্তার ঘটাবার জন্য প্রথমত পরিকাঠামোগত এবং পাশাপাশি গরিব ঘরের ছেলে মেয়ে যারা, তাদের যাতে শিক্ষা লাভের প্রশ্নে কোনো অসুবিধা না হয়, তার মানে অবৈতনিক শিক্ষা, এবং এটা কলেজ স্তর পর্যন্ত নিয়ে গেছে। খাবার, পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। নানা ধরনের মানে ছাত্রছাত্রীদের যে বৃত্তি, আমরা যখন পড়তাম স্কুলে এই 2-3টাতে ছিল, কিন্তু বামফ্রন্ট সরকারের সময়গুলো অনেক হয়ে গেছে। উপজাতিদের জন্য একরকম, তফসিলিদের জন্য একরকম, উপজাতি না অনুপজাতি না এই অংশের জন্য একরকম, হ্যাঁ, যারা মেধা সম্পন্ন তাদের জন্য একরকম, যারা গরিব, হ্যাঁ, তাদেরকে সাহায্য করার জন্য একরকম। এই সবগুলো করতে গিয়ে সেখানে একটা মৌলিক গুণগত পরিবর্তন শিক্ষার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার আনতে সাফল্য অর্জন করে। এর মধ্যে বিশেষ করে আমি যেটা বলবো, নিরক্ষরতা। এখন তো স্বাধীনতার ৭৭ বছর হয়েছে, এখনও ভারতবর্ষে নিরক্ষর আছে, আমাদের সময় তো ছিলই। এবং এই নিরক্ষরতা দূর করতে, স্বাক্ষর করতে মানুষকে সরকারের একটা অতিরিক্ত দায়িত্ব আছে। এটা বামফ্রন্ট সরকার আসার আগে আমাদের রাজ্যে যে সরকারগুলো কাজ করে গেছে তাদের উপলব্ধির মধ্যে এটা ছিল বলে মনে হয় না, অথবা মানুষ শিক্ষিত হোক তারা চায় না, স্বাক্ষর হোক তারা চায় না। এই সাক্ষরতাকে একটা গণ আন্দোলনের চেহারা দিয়ে বামফ্রন্ট সরকার এমন একটা জায়গায় নিয়ে গেছে, ভারতবর্ষের সাক্ষরতায় দীর্ঘ সময়ব্যাপী কেরালা 1 নম্বর ছিল। সেই কেরালাকেও বামফ্রন্ট শাসিত ত্রিপুরা অতিক্রম করে সারা ভারতবর্ষে 1 নম্বর হয়েছে। এটা বুঝবার জন্য আমি দুটো উদাহরণ দেব।
একটা হচ্ছে বয়স্ক যারা, তাদের মধ্যে বেশিরভাগটা ছিলেন নিরক্ষর, গরিব, নিম্নবিত্ত, শ্রমজীবী বংশের মানুষ। কাজে স্কুল টুলে যাওয়ার সুযোগ ছিল না, এলাকাতে স্কুলও ছিল না। আর পেটের ক্ষুধা নিবৃত্ত করার জন্য তাকে কাজেই আগে যেতে হতো, স্কুলে যাওয়ার বিষয়টা ছিল স্বপ্নের মতো। এরা যখন কাজ টাজ করে ফিরতেন, এদেরকে মানে অনুপ্রাণিত করে, মোটিভেট করা যেটা বলে, তাদেরকে আস্তে আস্তে তাদের বসতি এলাকার পার্শ্ববর্তী জায়গায় পঞ্চায়েত অফিস বা সরকারি কোনো অফিস অথবা স্কুল ঘরের কোনো প্রকোষ্ঠে নিয়ে উৎসাহিত করা হতো। একটু চা খাওয়ানো হতো, বিস্কিট খাওয়ানো হতো, তামাক দেওয়া হতো, কেমন না, দিয়ে আস্তে 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 সেখানে তাদেরকে স্বাক্ষর করার চেষ্টা হতো। এবং মানুষও ধীরে ধীরে কিন্তু আগ্রহ করতে মানে শুরু করলো। না ঠিকই তো, আমি টিপসই দিয়ে কেন নেব মজুরি, আমি অন্তত আমার নামটা লিখি। এই করতে করতে কিন্তু, এবং সেটা ওখান থেকে আমরা আস্তে আস্তে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত এদেরকে যাতে আমরা নিয়ে যেতে পারি, এই প্রকল্প নিয়ে আমরা শুরু করেছিলাম। ক্লাস 8-9 পর্যন্ত এই জায়গাটা আমরা তুলে নিচ্ছি। তারপর তো সরকার পরিবর্তন হয়ে গেল। আমি একটা দিক বললাম, আরেকটা দিক কি, আরেকটা দিক হচ্ছে এমনকি কারারুদ্ধ যারা, জেলখানায় যারা শাস্তিপ্রাপ্ত, খোঁজ করে আমরা দেখার চেষ্টা করছি তাদের মধ্যে নিরক্ষর আছে কিনা। সেখানে দেখা গেছে অনেক জেলখানাতে নিরক্ষর আছে। জেলখানাতে তো যে কেউ ঢুকতে পারবে না। সাক্ষরতার কাজের সঙ্গে যুক্ত যারা সহায়তা করছেন, এদের মধ্যে শিক্ষকদের সংখ্যা একটা ভালো ছিল, তাদেরকে তো জেলখানায় ঢুকানো যাবে না। সেই জায়গায় আমরা বামপন্থী সরকারের সময়ে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদেরকে কোনো কোনো জেলায় আমরা কাজে লাগিয়েছি। এবং তারা উৎসাহ নিয়ে জেলখানায় গিয়ে এই কারাবন্দী যারা শাস্তিপ্রাপ্ত অথবা বিচারাধীন দীর্ঘদিন যাবৎ থাকছে, তাদেরকে স্বাক্ষর করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে। সরকার যদি দৃষ্টিভঙ্গি না নিত, এটা তো করা সম্ভব ছিল না। এই দুটো দৃষ্টান্তের কথা আমি এখানে উল্লেখ করলাম। ফলে স্কুলের দাবি নিয়ে এসছে বামফ্রন্ট সরকারের কাছে, ফিরে যায়নি কেউ। তার সঙ্গে আরেকটা বিষয় আমরা গুরুত্ব দিয়েছিলাম, সেটা হচ্ছে স্বাস্থ্য। মানুষের মানে এই দুটো তো মৌলিক জিনিস, শিক্ষা এবং স্বাস্থ্য। একেবারে গ্রাম স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। গ্রামে গ্রামে তো বড় হাসপাতাল করা সম্ভব না, কিন্তু গ্রামে পঞ্চায়েত ভিত্তিক একটা হেলথ সেন্টার অন্তত করো। সাধারণ একটু অসুখ বিসুখ হলেই শত শত টাকা খরচ করে শহরে এসে ডাক্তারবাবুকে দেখাতে হবে, কেন এরকম হবে? এখান থেকে তাদেরকে রেহাই দেওয়া। যখন বড় কোনো অসুখ বিসুখ হবে, নিশ্চয়ই তাদের তো বড় হাসপাতালে আসতেই হবে। অভিজ্ঞ ডাক্তারবাবু যারা, তাদের পরামর্শ দরকার এবং তাদের নির্দেশ প্রতি তাদের চলতে হবে, ওষুধপত্র নিতে হবে। এটা একটা বড় সমস্যা চলছিল। তখন আমাদের মনে হয়েছে যে না, এটা থেকে মানুষকে রেহাই দিতে হবে। সেই জায়গায় পঞ্চায়েত স্তরে একটা সেন্টার আমরা করেছি, স্বাস্থ্যকর্মী দিয়ে ট্রেইনড। তারা সেখানে বসতেন সকালবেলা, গ্রামের মানুষ আসতেন, তাদের কারোর একটু জ্বর, গা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, পেটে একটু ব্যথা হচ্ছে, তার জন্য সেখানে সমস্যা হচ্ছে, কেমন এই নিয়ে কথা বলছে। তারা তো যে স্বাস্থ্যকর্মী তাকেই ডাক্তার মনে করতেন। তো তার তো একটা ট্রেনিং আমরা করিয়ে দিতাম। তারা এগুলো দেখে যদি বুঝেন যে একটা প্রাথমিক পর্যায়ে সাধারণ সমস্যা, যেমন সিজন চেঞ্জ হলে হয় এগুলি, অনেক সময় আমার খাওয়ার উলট পালট হলে পরে হয়, এগুলি হয়তো সেখানে তারা কিন্তু প্রাথমিকভাবে এই ওষুধ টষুধ দিতেন। কিন্তু তারা যখন বুঝতেন যে না, এটা তার নিয়ন্ত্রণের বাইরে, তার আয়ত্তের বাইরে, সে সেখানে বাড়াবাড়ি করতো না, এটাই নির্দেশ ছিল। তারা তখন এদেরকে পরামর্শ দিয়ে
উপরের স্তরের যে হাসপাতাল আছে, প্রাইমারি হেলথ সেন্টার, হ্যাঁ, পিএইচসি যেটাকে বলে, এটা হাসপাতাল কিন্তু ছোটো পর্যায়ে, সেখানে পাঠাতেন। আর সেখানে তাদের ভর্তি করা হতো, চিকিৎসা করা হতো, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আমরা সেখানে আস্তে আস্তে ডেভেলপ করলাম, এক্স রে থেকে আরম্ভ করে এমনকি প্রসব এবং ছোট ছোট অপারেশন পর্যন্ত করার মতো জায়গায় আমরা নিয়ে গেছিলাম। তারপরে তো মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, রাজ্য কেন্দ্র। আমি দুটো বললাম, রাস্তাঘাট, জল, কল, হ্যাঁ, বিদ্যুৎ, সেচ, পানীয় জল, বাজার, হাট, এই যে সামগ্রিক যে বিষয়, এগুলি শহরে থাকলে গ্রামে কেন থাকবে না? গ্রামে যদি থাকে তাহলে উপজাতি অধ্যুষিত এলাকা যারা পাহাড় অঞ্চলের মধ্যে আছেন, যারা ত্রিপুরায় সংখ্যায় গরিষ্ঠ ছিলেন, সেই এলাকাগুলো মানে যুগ যুগ ধরে অবহেলিত থাকবে। সেই জায়গায় কেন এগুলি আমরা নিয়ে যাব না? এই সমস্ত দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ব্যাপক উদ্যোগ এবং কার্যকরী পদক্ষেপ সরকার নিয়ে গোটা ত্রিপুরার পরিস্থিতিটার মধ্যে একটা মৌলিক পরিবর্তন সেখানে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। এবং সমস্ত কিছুর কেন্দ্রে হচ্ছে মানুষ এবং তাদের যে সমস্যাগুলো, এগুলো সুরাহা করা। বলে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে দারিদ্র দূরীকরণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সুরক্ষা করার ব্যবস্থা, কৃষির উন্নতি, মানে তার অর্থনৈতিক উন্নয়নের প্রশ্ন, এবং এই সাথে যেটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, এটা তো শিক্ষার অঙ্গ, এটা বাদ দিলে তো হবে না। এবং এই সব কিছু মিলিয়ে এর সাথে যেটা, সেটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকার তার অন্যতম নিদর্শন যেটা স্তর পঞ্চায়েত, নগরে নগরে, হ্যাঁ, এই যে আমরা এখন আরবান এরিয়াস বডিজ বলছি, সেগুলোকে প্রসারিত করা, 5 বছর পর পর সেখানে ভোট করা, সমবায় সংস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা রাজ্যের গরিব মানুষ, তার নিজের পুঁজি কম, তার আর্থিক সমস্যার থেকে সে বেরিয়ে আসতে চায়, একা পারবে না। গরিব অংশের মানুষ যারা ছোট ছোট পুঁজি একসাথে করে সমন্বয়ে সমন্বিত করে তাদের উদ্যোগে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলি গড়তে যেমন উৎসাহিত আমরা করেছি, সঙ্গে সঙ্গে তার মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে সমবায়টা, সেটা পরিচালনার ব্যবস্থা আমরা করেছি। কলেজে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা ছাত্র আজকের, কাল বাদে পরশু তারা যখন ওখান থেকে পড়াশোনা করে বেরোবে, তারাই তো ভারতবর্ষের নাগরিক, তাদের কাঁধেই তো দেশের দায়িত্ব পড়বে। কাজে তাদের তো রাষ্ট্র সম্পর্কে, গণতন্ত্র সম্পর্কে, সংবিধান সম্পর্কে, দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করতে হবে। ওই যে সংসদের যে নির্বাচনগুলি আমরা করতাম ছাত্রদের, এটার মধ্য দিয়ে তাদের এই বোধগুলো, চিন্তাগুলো, চেতনাগুলো, এগুলো বিকশিত করার চেষ্টা আমরা উদ্যোগী হয়েছিলাম। বিশেষ করে যে কাজটা আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে উপজাতি অংশের জনগণ, তপশিলি অংশের জনগণ, সংখ্যালঘু অংশের জনগণ, তাদের জন্য, এবং একটু পেছনে পড়া অংশ যেটা পরবর্তী সময়ে মানে ওবিসি বলে চিহ্নিত, কেমন আদার ব্যাকওয়ার্ড ক্লাস, সমস্ত জন্য আলাদা আলাদা করে সামগ্রিক উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি এই যে সেকশন, এবং এরা হচ্ছেন আমাদের ত্রিপুরার জনগণের প্রায় 80%, কেমন, এদের প্রত্যেকের জন্য তারা তাদের এলাকা এবং তাদের যে সামাজিক জীবন, তাদের ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ, তাদের পারিবারিক সমস্যা, এই সমস্ত কিছু ভাবনায় রেখে সরকার তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে এদের জন্য আলাদা আলাদা করে কর্মসূচি নিয়ে এদের যে নেতৃত্ব, তাদের মধ্যে অনেকে নির্বাচিত জনপ্রতিনিধিও আলোচনা করে সরকার, মন্ত্রিসভা মত বিনিময়ের মধ্য দিয়ে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা কর্মসূচি হাতে নিয়ে
সেগুলো এলাকা ভিত্তিক বাস্তবায়িত রূপায়িত করার চেষ্টা করে গেছে। সেখানে পঞ্চায়েত ভূমিকা নিয়েছে, সেখানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার ভেতরে পঞ্চায়েতের আদলে যে সংস্থাগুলো তারা ভূমিকা নিয়েছে, কেমন না, বা এডিসির বাইরে যে অন্যান্য এলাকা, সমস্ত জায়গায় এই ভূমিকাগুলি তারা নেওয়ার চেষ্টা করেছে। তো যে প্রশ্ন দিয়ে আপনি শুরু করলেন, আপনার আগের অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতা কী মনে হয়? এখন তো এগুলি কিছু নাই, এই সমস্ত কাজকর্ম তো কেউ করে না। অনাহার শুরু হয়েছে, অর্ধাহার শুরু হয়েছে, অনাহার মৃত্যু ঘটছে, সন্তান বিক্রি হচ্ছে, রাজ্যান্তরিত হচ্ছে, কাজ নাই কর্ম নাই। আমাদের সময় তো বাইরে থেকে কাজের জন্য লোক আসতে শুরু করেছিল। এমন উন্নয়নের কাজ যেগুলো আমরা করছি, এই কাজগুলো করার জন্য যে স্কিল লেবার দরকার, ওয়ার্কার দরকার, ছিলই না আমাদের। ঠিকাদারিতে ছিল না, বড় ঠিকাদারি ছিল না। যে আধুনিক যে যন্ত্রপাতি নিয়ে বড় বড় কাজ করা, সেগুলি আমার খেয়াল আছে চিফ সেক্রেটারিকে পাঠিয়ে দেশের বড় বড় রাজ্যে যারা প্রতিষ্ঠিত, তারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করে তাদেরকে বলে বুঝিয়ে ত্রিপুরা আনতে হয়েছে। কারণ সন্ত্রাসবাদ একটা সমস্যা, তারা আসতে চায় না ত্রিপুরায়, আমি এটা পরে বলবো। এই করে তাদেরকে আমাদের আনতে হতো, কেমন না। এখন তো উল্টো হয়ে গেছে, শুধু পুরুষ বা ছেলেরা যায় তা না, এখন মেয়েরাও যাচ্ছে। পরিবারের খানিকটা আর্থিক মানে যে চাপ, এর থেকে যদি রেহাই দিতে পারে, চাকরি তো পাচ্ছে না। এবং বেশিরভাগ যাচ্ছে ট্রাইবেল এলাকার, কাজ করতে যাচ্ছে, 10-12 হাজার টাকা পাচ্ছে, ঠিক মতো তাও পাচ্ছে না। ওখানে অসুস্থ হয়েছে, মারা গেছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না, ওখানেই তার সমস্ত কাজকর্ম শেষ করতে হয়, ওখানেই হয় সমাধিস্থ অথবা পুড়িয়ে ফেলা হয়। ব্যতিক্রমী একটা দুইটা হতো, গ্রামের মানুষ চাঁদা করে টোরে মা বাবার কান্নাকাটি দেখে যখন বুঝতে পারলেন, তখন তারা হয়তো তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। অধিকাংশ ক্ষেত্রেই ফিরিয়ে আনা যায় না। তখন পর্যন্ত একটা সময় ছিল, আমরা দেখেছি ছেলে, এখন তো আমরা দেখছি রিপোর্ট আসছে মেয়েরাও যাচ্ছে, হ্যাঁ। আর তার সঙ্গে আরেকটা অংশ, বড় অংশ যাচ্ছে, সেটা হচ্ছে মুসলিম। মানে বিষয় এগুলি তো সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিজ্ঞতা। চাকরি, নিয়মিত চাকরি, এটা জাতীয় সমস্যা। আমি শুরু করার সময় বলেছি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ। আমরা তো চাইবো সব বেকারকে চাকরি দিতে। আমার সরকারের প্রশাসনিক কাজের জন্যই তো চাকরি। এখানে আপনাকে একটু থামাবো, যেহেতু চাকরির কথা আপনি বলেছেন, আপনাদের সময়ে যদিও আর্থিকগত দিক দিয়ে সীমিত, কিন্তু এখানে বর্তমানে তো আমরা দেখতে পাই পত্রপত্রিকা খুললেই কোটি কোটি টাকা আসছে, কেন্দ্র অনুদান দিচ্ছেন। তারপরেও আপনাদের সময়ে সারা ভারতবর্ষের ভিতরেই অনুপাতগত বেশি, মানে অনুপাতের দিক দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে চাকরির হার সব থেকে বেশি। তাহলে এখন যদি এতই টাকা আসছে কেন্দ্র থেকে, তো তাহলে মানে কর্মসংস্থানের বা চাকরির ব্যবস্থা এখন হচ্ছে না কেন? কি মনে করছেন স্যার আপনি? বলছি আমি এটা, তো এই জায়গাটা দাঁড়িয়ে আমরা যে সবার চাকরি দিতে পেরেছি ঘটনাটা তো না, সম্ভাবনা এটা। তারপরেও অনুপাতের দিক, হ্যাঁ ভালো, কারণ আমরা উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প দিচ্ছি, তার জন্য নতুন নতুন করে অফিস করতে হচ্ছে, তার জন্য তো লোক লাগবে। স্কুল বাড়াচ্ছি, তার মানে মাস্টারমশাই লাগবে। যেটা দিয়ে আমি শুরু করলাম আরবানাইজ ছিল, এটা গ্রাম গ্রামান্তর সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছি। তাহলে ছড়িয়ে দেওয়া মানে এটা তো স্কুল ঘর একটা তৈরি করে না, মাস্টারমশাই লাগবে। তো মাস্টারমশাই মানে তো একজন মাস্টারমশাই 5টা ক্লাস তো করতে পারবেন না, কাজে এই যে এখানে নিয়োগ লাগবে। ঠিক তেমনি হাসপাতালের কথা বললাম, এখানে নিয়োগ লাগবে, ডাক্তার লাগবে, নার্স লাগবে, স্বাস্থ্যকর্মী লাগবে, ঠিক না? তো আমরা কৃষির উন্নতির কথা বললাম, সেচ ব্যবস্থার উন্নতির কথা বললাম। হ্যাঁ, তাহলে এগুলি করতে গেলে পরে আমাদের কৃষি দপ্তরকে নতুন করে সাজাতে হবে। সেখানে সায়েন্টিস্ট লাগবে, সাহায্য করার মতো লোক লাগবে, মাঠে ময়দানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বৃষ্টি হবে, বাদল হবে, পোকা কাটবে, নষ্ট করবে, কে পরীক্ষা করবে? তাহলে এই যে বিষয়গুলি আমরা করতে চাইলাম, এরকম অনেক, আমি কিছু বললাম,
এগুলোর জন্য লোক লাগবে। তো এখানে আমরা যখন কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বললাম, তারা এগুলিতে খুব একটা সাহায্য করতো না। কিন্তু আমাদের তো ডেভেলপমেন্ট না করলে মানুষের কী করে সুবিধা হবে, রাজ্যের কী করে উন্নতি হবে? আর এটা করতে গেলে পরে পরিকাঠামোর সঙ্গে সঙ্গে লোক লাগবে। এতে গিয়ে আমাদের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও চাকরি আমরা কিছু দিচ্ছিলাম, কিন্তু আমরা তাতে সন্তুষ্ট ছিলাম না। এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে যেটা আমরা খুব স্ট্রিক্টলি ফলো করতাম, সেটা হচ্ছে রিজার্ভেশন। জনসংখ্যা অনুযায়ী তারা শতকরা হারে যত চাকরির ক্ষেত্রে এতটাই চাকরি তারা পাবেন, তফসিলিরা এতটাই চাকরি পাবেন, দুটিই ছিল সংরক্ষিত। এটা আগে মানা হতো না। এটা প্রমোশনের ক্ষেত্রে আমরা কার্যকরী করেছি, আমি এটা উল্লেখ করে রাখছি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে তারপরেও আমাদের সমস্যা বিরাট ছিল। আমরা শুধু সরকারি চাকরির উপর নির্ভর করে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, এই ধারণা আমাদের মধ্যে ছিল না। সরকার থেকে এটা ছিল উদ্যোগ। অন্যদিকে যে কৃষি, শিল্প, নানা ধরনের উন্নয়নের কাজ, ছোট মাঝারি ব্যবসা বাণিজ্য, মানুষকে সাহায্য করার মধ্য দিয়ে তাদেরকে যদি আমরা উৎসাহিত করতে পারি, তাহলে যারা এগুলো নিয়ন্ত্রণ করবেন, চালাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কলকারখানা করবেন, তাদের হাতে যেমন পয়সা আসবে, ওগুলিতেও শত শত ছেলে মেয়ে সেখানে কাজের সুযোগ পাবেন। ফলে এটা আমি শুধু আমাদের ত্রিপুরার সব রাজ্যের ক্ষেত্রে এটা হবে, হ্যাঁ। কিন্তু দায়িত্বটা বিশেষভাবে সরকারকে নিতে হবে, রাজ্য এবং কেন্দ্রকে। এই দুটো নিয়েই করতে করতে কিন্তু আমরা অগ্রসর হচ্ছিলাম। যে প্রশ্নটা আপনি করলেন, এখন তো এই সমস্ত কিছু নাই। অথচ এই সরকার আসার আগে তারাই তো সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করেছে যুবকদের। মিস কলে চাকরি হবে। সরকার যেদিন হবে সেদিনই দুটো কাজ তারা করবে। একটা হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশন দিয়ে দেবে, আর একটা হচ্ছে তারা কোত্থেকে হিসেব করে বের করলো ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময়, সেই সময় নাকি 50,000 পদ শূন্য। আচ্ছা, যে সরকারের কর্মচারী হচ্ছে 1,62,000 থেকে 63,000, তার 50,000 পদ শূন্য হয় কী করে? বামফ্রন্ট সরকার প্রত্যেক বছর দুবার করে শূন্য পদের সংখ্যা নিরূপণ করার জন্য কোন অংশের কত পদ শূন্য রিজার্ভেশন আছে, এবং এটা কোন পর্যায়ের পদগুলি শূন্য, কেমন A, B, C, D, B, নানা ক্যাটাগরি, এগুলি কী করে পূরণ করা যায়, টাকা পয়সা কি আছে না আছে, বছরে দুবার করে আমরা পর্যালোচনা করতাম। এবং তারা যেই বছর গিয়ে ভোটের আগে নানা ওষুধের মধ্যে এই ওষুধটা উপস্থিত করলো, বললো 50,000 শূন্যপদ। আমরা চ্যালেঞ্জ করেছিলাম পাবলিকলি, আমাদের হিসাব দিন তো কোন দপ্তরে আপনারা শূন্যপদ কী করে বের করেছেন। আমাদের হিসাব হচ্ছে 16 থেকে 17,000, এটা অন এন অ্যাভারেজ। এবং এই যেটা বললাম, এইভাবেই আমরা পর্যালোচনা করি এবং সবাইকে একসাথে আমরা দিতে পারি না। আস্তে আস্তে আমরা সেই শূন্য পদগুলি পূরণ করি, আবার নতুন পদও আমরা সৃষ্টি করি, কেমন না? তো এখন গিয়ে কী দেখা গেল, তারা বলছিল আমরা মন্ত্রিসভা গঠন করে প্রথম বৈঠকে একটা হচ্ছে 7 সেন্ট্রাল পে কমিশন, কারণ ওটা শিক্ষক, ক্যাডার কর্মচারী, তাদেরকে মোহগ্রস্ত করলো। আর দ্বিতীয়ত বেকার যুবক সারা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও, তাদের বললো আমাদের ভোট দিলে পরে তোমরা যদি মিস কল দাও, যে আগে মিস কল দেবে তালিকা দেখে আমরা তাদেরকে প্রথম কাজ দেবো, এবং আমাদের প্রথম কাজ হবে এই 50,000 শূন্যপদ মন্ত্রিসভা প্রথম বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে পূরণ করবে। আজও তো হয়নি। এবং এখন কি দেখা যাচ্ছে, তারা হিসেব দিয়েছে বামফ্রন্ট সরকারের সময় 7 লক্ষ বেকার হয়ে গেছে। বেকারের সংখ্যা বাড়ছিল, এটা তো অস্বীকার করা যাবে না। শিক্ষিত, অর্ধশিক্ষিত, কারণ আমরাই তো শিক্ষাদীক্ষার ব্যবস্থা করছি। আরে ডাক্তারি পড়াচ্ছি, নার্সের পড়ার ব্যবস্থা করছি, স্বাস্থ্যকর্মী পড়ার ব্যবস্থা করছি, বাইরে যেতে হতো, পয়সার অভাবে যেতে পারতো না, এগুলোর অভাব ছিল, এগুলি সমস্ত কিছু থেকে বেরিয়ে এসেছি আমরা। তো ন্যাচারাল এটা হবে। কাজেই এরকম জায়গায় গিয়ে এখন দেখা যাচ্ছে এই যে সরকারটা আসলো, এখন তো তারাই প্রায় 54 থেকে 55,000 শূন্যপদ তারার হিসেবেই বেরিয়ে এসছে। প্রশ্ন করার পর বিধানসভা থেকে তথ্য বেরোচ্ছে, নিয়োগ কোথায়? শূন্যপদ পূরণ তো দূরের কথা, নতুন করে শূন্যপদ তৈরি হয়েছে। 7 লক্ষ বেকার বলেছে, এখন হিসাবে দেখা যাচ্ছে 3 থেকে 3.5 লক্ষর বেশি বেকারের হিসাবে দিতে পারছে না। বাকি 4 লক্ষ গেলে কোথায়? তাহলে নিশ্চয়ই 4 লক্ষকে তোমরা চাকরি দিয়েছ। চাকরি হয়েছে কোথায়? গত 5 বছর 6 বছরে চাকরি মেলার অনুষ্ঠান করছে, 60 থেকে 62টা মেলা হয়েছে।
প্রায় 16 থেকে 17,000 ছেলে মেয়ে এই মেলায় অংশগ্রহণ করেছে, হিসাবে বেরিয়েছে এই 6 বছরে এই মেলায় অংশগ্রহণকারী যারা নানা ট্রেনিং করে কোটি কোটি টাকা সরকার খরচ করেছে, 1500 মতো কাজ হয়েছে। তাও সবার কাজ এখন নিয়মিত না, তারা সবাই আছেন কি না তারও কোনো তথ্য নাই। এটা কি শুধু ত্রিপুরার সমস্যা? জাতীয় সমস্যা। বিজেপি কেন্দ্রের ডাবল ইঞ্জিনের সরকার, ওই নীতি এক যাত্রায় তো পৃথক ফল হবে না। সারা দেশে যেমন নিয়োগ নাই, তাদের পরিণত সরকার ত্রিপুরায় তাদেরও নিয়োগ নাই, অসত্য কথা। যে কারণে এবারকার লোকসভা নির্বাচনে চাকরির প্রশ্নটা আর প্রতিশ্রুতির মধ্যে হারেনি। এবার তারা টার্গেট করেছিল মায়েদের, বোনেদের, মহিলা। ভোটের আগে থেকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নানাভাবে টাকা পয়সা দিয়ে তাদেরকে এমনভাবে প্রলুব্ধ করেছে, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গাতেই মহিলাদের ভোটের একটা ভালো অংশ তারা পেয়েছে। কিন্তু এরপরেই আবার গিয়ে দেখা যাবে, এটা যখন একটা স্তরে গিয়ে দাঁড়িয়ে যাবে, আবার নতুন আরেকটা কিন্তু ফন্দি ফিকির করে আরেকটা স্লোগান তারা হাজির করবে। কাজে এই যে কথাটা যেটা বলা হলো যে আপনারা কী করে করেছেন, আমরা কী করে করেছি বললাম, তাদের এগুলি করতে কে না করেছে, তারা করলেই তো হয়, কেমন না? এবং তোমরাই তো প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে মোহগ্রস্ত করে তোমাদের পক্ষে দাঁড় করিয়ে ভোট টুট নিয়ে সরকার তৈরি করতে পেরেছো। অফকোর্স যদিও কংগ্রেস সবচেয়ে বেশি সাহায্য করেছে, কারণ তাদের 42.5 ভাগ ভোটের মধ্যে 2.5 ভাগে এসে দাঁড়ালো 2018 নির্বাচনে, 40 ভাগ ভোটই তাদের হাতছাড়া হয়েছে। এটা তো বামফ্রন্টের পক্ষে আসেনি, এটা বিজেপির কাছে গেছে। কারণ বিজেপি সেই সময় মাত্র 5 ভাগেরও কম ভোট, এই 18 নির্বাচনে তারা 51 ভাগ ভোট পেলে কোত্থেকে আসলো ভোটটা, ঠিক না? কাজে এটা বোঝার জন্য সংক্ষেপে বললাম। তো এই জায়গায় দাঁড়িয়ে ফারাকটা হচ্ছে এই জায়গায় উপজাতিদের প্রশ্নে। ত্রিপুরা উপজাতি এলাকা শাসিত জেলা পরিষদ, এটা তো বামফ্রন্টের লড়াইয়ের ফসল। দ্বিতীয়ত ভাষার দাবি, ককবরককে রাজ্য ভাষা, বামফ্রন্টের সরকারের সিদ্ধান্ত কার্যকরী হচ্ছে। মাতৃভাষায় পড়ার সুযোগ স্কুলে ওখানে ইন্ট্রোডিউসড হয়েছে, এমনকি বিশ্ববিদ্যালয়ে বিশেষ সাবজেক্ট হিসাবে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে ককবরক পড়াবার ব্যবস্থা হয়েছে। ভারতবর্ষের কোন জায়গায় আছে? জমি যেটা হস্তান্তরিত হয়েছে কংগ্রেস শাসনে বেআইনিভাবে উপজাতিদের, আমাদের দেশের যে ভূমি সংস্কার আইন আছে, এটা করা যায় না, কিন্তু হয়েছে। বামফ্রন্ট সরকার সেই জমি পুনরুদ্ধার করে ফিরিয়ে দিয়েছে। এটা প্রতিরোধ করবার জন্য দাঙ্গাও বাঁধাবার চেষ্টা করেছে, সেটাও মোকাবেলা হয়েছে। আবার হস্তান্তরিত জমি পুনরুদ্ধার করে ট্রাইবেলদের হাতে যখন দেওয়া হয়েছে, তাতে গিয়ে দেখা গেছে কোনো কোনো জায়গায় প্রকৃত অর্থেই তারা গরিব মানুষ, যাদের কাছ থেকে জমি নেওয়া হচ্ছে, তারা নন ট্রাইবেল। এদের পাশে দাঁড়িয়েও সরকার তাদেরকে ভিন্ন জায়গায় একটু জমি দেওয়ার চেষ্টা করেছে, ঘরবাড়ি তৈরি করতে সাহায্য করেছে, কেমন না? এটা একপেশের দৃষ্টি না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারটা কাজ করার সেখানে চেষ্টা করেছে। এবং এর বাইরে মানে সামগ্রিকভাবে আমি তো আগেই উল্লেখ করেছি, উপজাতি অধ্যুষিত এলাকার চেহারাটার মধ্যে তো একটা পরিবর্তন আনার সেখানে ভূমিকা দিয়েছে। তার মানে আমরা যা করেছি এতে আমরা সন্তুষ্ট, এটা ওই সময় যেমন আমরা বলিনি, এখন আমরা বলি না। কিন্তু তোমরা তো অনেক কথাবার্তা বলে এখানে এসছো, কেন্দ্রীয় তোমাদের সরকার, রাজ্য তোমাদের সরকার, প্রধানমন্ত্রী নিজে বক্তৃতা করে বলেছে। 18 নির্বাচনের সময় যখন এসে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আঙুল তুলে কিন্তু কথা বলতে পারেনি, বলছে না ভালো কাজ করেছে, অনেক কাজ করেছে, কিন্তু সব কাজ তো রাজ্য সরকার চাইলেও একটা করতে পারবে না, এটা করার জন্য কেন্দ্রের সাহায্য চাই। তাহলে কেন্দ্রে আমরা আছি, রাজ্য যদি আমাদের সরকার আসে তাহলে বাড়ি একটা ডাবল ইঞ্জিন, টাকা পেতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ সে ঘুরিয়ে কিন্তু স্বীকার করে গেল কেন্দ্রে এরা সরকারে থাকার সময় রাজ্যের বামফ্রন্ট সরকারকে প্রয়োজন মতো টাকা দিত না। মানুষ বুঝে নিল যে ঠিকই তো বামফ্রন্ট সরকার তো বারবারই বলছে আমরা তো এই কাজ ওই কাজ করতে চাই, কেন্দ্র সাহায্য করছে না। এখন এই প্রধানমন্ত্রীই বলছেন আমাদের ভোট দিয়ে সরকার যদি তোমরা রাজ্যে করো, কেন্দ্র রাজ্য দুই সরকার এক দলের সরকার, টাকার কোনো অভাব হবে না। এবং এটা ঘটনা, তারা বলছেন টাকার কোনো অভাব নেই। টাকার যদি অভাব না থাকে তাহলে চাকরি হচ্ছে না কেন? স্কুলে মাস্টার নিচ্ছে না কেন? হাসপাতালে ডাক্তার নিচ্ছে না কেন? নার্স নিচ্ছে না কেন? স্বাস্থ্যকর্মী নিচ্ছে না কেন? হাসপাতালে ওষুধ কেন সব কিনতে হয়?
অপারেশন করতে গেলে সুই সুতা ব্যান্ডেজ গজ সমস্ত কেন পয়সা দিয়ে কিনে দিতে হয়। গ্রামের হাসপাতালে ডাক্তারবাবুরা কেন রুগীকে ভর্তি করে 7 দিন রেখে চিকিৎসা করা দরকার, এটা কেন বন্ধ করে দিয়েছে? খাবার পয়সা নাই। ইভেন ট্রাইবেল এলাকাতে ভর্তি তো করাচ্ছেই না, বরং রেফার করে দিচ্ছে, আগরতলায় যাও অথবা ডিস্ট্রিক্ট হসপিটালে যাও। বলছে কী করে যাবো, পয়সা নেই তো আমার। বলে ঠিক আছে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে যাও। ভীষণ খুশি বলেই বলছে অ্যাম্বুলেন্সে কিন্তু পেট্রোল ডিজেল তোমাদের কিনতে হবে, আমাদের কাছে নাই। তারা বলছে এটা কী বলছেন, প্রহসন। আমার খাবার পয়সা নেই, গাড়ি ভাড়া নেই, অ্যাম্বুলেন্সে পেট্রোল ডিজেলের পয়সা আমি দেবো? এই অ্যাম্বুলেন্সে তাহলে রেখে লাভ হলো কি? আমি কথাগুলো বলছি খুব সংক্ষেপে, অনেক সময় নিয়ে নিলাম। ফলে এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। এরা বিজেপি, এরা হচ্ছে অল্প অংশের মানুষের স্বার্থ রক্ষা করা। বড় বড় একচেটিয়া পুঁজিপতি, কেমন কর্পোরেট হাউস, তাদের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করছে। এবং এই নীতি নিয়ে আমাদের ত্রিপুরায় যে বিজেপি সরকারটা চলছে, আর তো কত, আর মাত্র 2 মাস হলে পরে এটা 7 বছর হয়ে যাবে। এখানে কি চলছে? বিজ্ঞাপন, প্রচার, উৎসব, কেমন, এছাড়া তো আর কিছু নাই। পোস্টার, আরে মন্ত্রীদের ছবিতে 6 লাভ সারা ত্রিপুরায়। বামফ্রন্ট সরকারের সময় রাস্তায় কেউ মন্ত্রীদের ছবি দেখেছে? সরকারি পুস্তকে পর্যন্ত নির্দেশ ছিল আমাদের, কোনো মন্ত্রীর ছবি ছাপানো যাবে না। এর পিছনে কি মানে দৃষ্টিভঙ্গি এটাই। এটা ব্যক্তি প্রচার কেন হবে? কালেক্টিভ। রামশ্যাম যদুমধুর ছবি কেন যাবে? মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সরকারে। মুখ্যমন্ত্রী একলা কী করবেন? তার তো মন্ত্রিসভা আছে, প্রশাসন আছে, মন্ত্রীরা সিদ্ধান্ত নেয়, কার্যকরী কে করে? অফিসাররা করে। কাজে এটা একটা কালেক্টিভ ব্যাপার। ফলে এই জায়গায় তুমি সরকারের সুযোগ নিয়ে ব্যক্তি প্রচার করবে, লক্ষ কোটি টাকা খরচ করে, হ্যাঁ, তুমি একটা তোমার নিজস্ব ইমেজ তৈরি করার চেষ্টা করবে, মানুষের জন্য কিছু কাজ দেবে। এই টাকাগুলি কেন মানুষের কল্যাণে খরচ করছো না? আমাদের অনেকে তখন সমালোচনা করতো আপনাদের প্রচারটা দুর্বল, বড় বড় পত্রিকায় কেন আপনারা প্রতি বছরে 4 বার 5 বার করে তার পেজ সবটা নিয়ে কেন বিজ্ঞাপন দিচ্ছেন না? আমরা আস্তে আস্তে সবই নিয়ে বলতাম এটার জন্য যে পয়সাটা খরচ হবে আমরা হিসাব করে দেখেছি, এই পয়সা দিয়ে 2টা বা 3টা গ্রামের মধ্যে 10টা জলের কল বসানো যাবে। এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, আর কেউ বলতো না। এতে এখনের সরকারের কাছে তা না। কাজে এই জায়গাটাতে বুঝতে হবে, আমি যেটা দিয়ে শুরু করলাম, কোন সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, কে কার স্বার্থ রক্ষা করতে চায়, এই জায়গাটা হচ্ছে ফারাক। ফলে আমি যদিও সংক্ষেপে বলবো ভাবলাম, কিন্তু প্রশ্নটা যেভাবে এসছে এটা তো এর চাইতে সংক্ষেপে বলা গেল না। এই স্যার, সম্প্রতি আমরা দেখলাম, যদিও আপনারা দীর্ঘদিন সময় ধরে এডিসির অধিক ক্ষমতা সেটাকে নিয়ে আন্দোলন করছেন বা দাবি করছেন, কিন্তু সম্প্রতি যা দেখতে পেলাম আমাদের এই রাজ্যের মাননীয় যিনি এমপি আর রাজ্যের বুবাগরা, যারা আমাদের দেশের হোম মিনিস্টার, তার সাথে দেখা করেছেন এই ব্যাপারে 125তম সংশোধনী বিল। এই ব্যাপারে এই সংশোধনী যে বিলটা, সেই বিল সম্পর্কে আপনার কি ধারণা স্যার? মানে সেটাকে ইমপ্লিমেন্ট করা হলে আমাদের এই রাজ্যের জন্য কি, স্পেশালি এডিসি এরিয়ার জন্য কি লাভবান থাকতে পারে? না না, এটা তো আমাদের সময় এসছে। আমরা যখন সরকারে ছিলাম, এডিসি তো বামপন্থীরা ছিলেন। আমরা দেখে নিয়ে ব্রডলি বরং 1-2 বিষয় যোগ করে এগুলি কি সাধারণ কতগুলি গণতান্ত্রিক অধিকার, ক্ষমতা, অর্থাৎ তার স্বয়ং শাসনের সুযোগটাকে সম্প্রসারিত করা। আমরা কেন 6ষ্ঠ তফসিলে এডিসি চাইলাম? কারণ হচ্ছে রাজ্য সরকার যদি 7ম তফসিলও যে কোনো সময় ভেঙে দিতে পারে। আমরা বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট লড়াই করে, কমিউনিস্টরা লড়াই করে এখানে এডিসি করেছে। তখন তো এটার বিরোধিতা করেছে কংগ্রেস, বলছে এডিসি করা মানে ত্রিপুরাকে হিন্দুস্তান পাকিস্তানে ভাগ করে দেবে। এডিসি এলাকা বলে যেটা হবে সেখানে নন ট্রাইবেল যারা, তাদের তো নাগরিক অধিকারই থাকবে না। এবং আমি নাম বলবো না, সেই ভদ্রলোক নাই এখন,
এমপির ইলেকশন হচ্ছে, পার্লামেন্ট ইলেকশন হচ্ছে, সে ঘুরে ঘুরে বক্তৃতা করছেন। তিনি জেনারেল আসনে দাঁড়িয়েছিলেন। আমাকে ভোট দিয়ে যদি জিতিয়ে পাঠাতে পারেন দিল্লিতে গেলে, পার্লামেন্টে দাঁড়িয়ে আমার প্রথম কাজ হচ্ছে এই এডিসি বিরোধিতা করা, এই হিন্দুস্তান পাকিস্তান আমি করতে দেবো না। দ্যাট ওয়াজ দ্য অ্যাপ্রোচ। আইডিওলজিক্যালি, পলিটিক্যালি, কনস্টিটিউশনালি, ডেমোক্রেটিক্যালি ফাইট করে, স্ট্রাগল করে ইলেকশনে হারানো শুধু না, আমরা তো এই দাবিটা আদায় করলাম। কেমন না? কারণ মুরারজি দেশাই যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রথম অকংগ্রেসি সরকার, তার কাছে আমরা দাবি করেছিলাম, নৃপেন চক্রবর্তী দশরথ গিয়ে এই রাজ্যপালের বাড়িতে তিনি হাত জোড় করে বলেছেন, দেখুন আপনারা জানেন আমি সংবিধানের উপরে আর কিছু স্পর্শ করব না। ষষ্ঠ তফসিল মানে কি, যে আইনের মধ্যে যে ষষ্ঠ তফসিলটা আছে তাতে কোন কোন জায়গায় ষষ্ঠ তফসিল হবে সেই রাজ্যগুলোর নাম উল্লেখ করা যায়, তার মধ্যে ত্রিপুরার নাম নেই। আমাদের দাবি হচ্ছে এর মধ্যে ত্রিপুরার নাম ঢুকাও, আমরা ষষ্ঠ তফসিল চাই। ব্যাখ্যা করে বুঝিয়েছেন কেন চান, বলে চাই এই কারণে, এই ষষ্ঠ তফসিলের ভিত্তিতে এই জেলা পরিষদটার উপরে নিয়ন্ত্রক হবেন রাজ্যপাল। রাজ্যপাল তো কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। সেই জায়গাতে রাজ্য সরকার যদি দেখা যায় যারা উপজাতি জনগণের এই অধিকারগুলো দেওয়ার প্রশ্ন মুখে যাই বলুন আন্তরিক না, আমাদের রাজ্যের অভিজ্ঞতা যেটা আমি বললাম এটা মাথায় রেখে বলেছে, তাহলে আমরা এখন যদি সপ্তম তফসিল মোতাবেক জেলা পরিষদ করি, আমরা যখন থাকবো না, আমরা চিরদিনই একটা জায়গায় থাকবো, নাও তো হতে পারে, মানুষ যে কোনো সময় পরিবর্তন করতে পারে, তখন এদের অপছন্দ হলে তারা তো ভেঙে দেবে। কিন্তু ষষ্ঠ তফসিল হলে তো রাজ্য সরকার চাইলেই জেলা পরিষদ ভাঙতে পারবে না। ওইটা হচ্ছে মৌলিক বেসিক ডিফারেন্সটা। তো এই জায়গায় দাঁড়িয়ে লড়াই করে আমরা সপ্তম তফসিলে, তখন মুরারজি দেশাই বলছেন যাই হোক আমি আর কোনো সংশোধন করবো না, সপ্তম তফসিলের ভিত্তিতে তোমরা করো, আমাদের দিক থেকে কোনো অসুবিধা থাকবে না, আপত্তি করবো না, আমরা তোমাদের সাহায্য করব। সবাই জানতেন মুরারজি দেশাই হার্ড নাট, যা একবার বললেন এখান থেকে তিনি সরবেন না। পরবর্তী সময় বামফ্রন্ট সরকার ঠিক করেছে অলরাইট, এখন এটা নিয়ে তার সঙ্গে তো আমাদের ঝগড়াঝাটি করে লাভ নেই, আমরা সপ্তম তফসিলের ভিত্তিতেই শুরু করব। শুরু হলো, কিন্তু ষষ্ঠ তফসিলের দাবি আমরা ছাড়িনি। এই বিধানসভায় গিয়ে আবার প্রস্তাব আসলো এবং এই বিধানসভায় সর্বসম্মতিক্রমে ওয়ান অ্যান্ড অল ষষ্ঠ তফসিলের ভিত্তিতে জেলা পরিষদ হোক, তাকে সমর্থন করলেন। ঠিক আছে, তাহলে ওই কী কারণে বললাম, বলে সপ্তম তফসিল মোতাবেকে যখন জেলা পরিষদ নির্বাচন করবার জন্য উদ্যোগ নিল বামফ্রন্ট সরকার, দাঙ্গা বাঁধিয়ে দিল। কারা এটার পেছনে মূল ভূমিকা নিল? কে জানো না? টিউজিসের ভূমিকা। যখন সপ্তম তফসিল মোতাবেকে জেলা পরিষদ হবে তখন তারা স্লোগান দিল 1949 সালের 15ই অক্টোবরের পর যারা ত্রিপুরা এসে তাদেরকে ত্রিপুরা থেকে বের না করে জেলা পরিষদ নির্বাচন করা যাবে না। তার মানে বামফ্রন্ট সরকার একটার পর একটা কর্মসূচি কার্যকরী করলে পরে একদিকে কংগ্রেস, আরেকদিকে তাদের মস্তিষ্ক প্রসূত উপজাতিদের মধ্যে বিভেদ তৈরি করা এবং উপজাতি এবং বাঙালিদের মধ্যে দূরত্ব তৈরি করা, তাহলে গণতান্ত্রিক ভিত্তিটা দুর্বল হবে। কেমন না? কাজেই সেই দিক থেকে টিউজেসের আর কি স্লোগান থাকবে? যে 3-4টা দাবি নিয়ে তারা শুরু করেছিলেন কিন্তু যুক্ত আন্দোলনে আসলেন না, বাঙালিদের নিয়ে আন্দোলন করলে আমরা থাকবো না, এগুলো সব ট্রাইবেলদের দাবি, কেন বাঙালিরা আসবে? দশরথ তখন বলেছিলেন যে বলছেনটা কি আপনারা? আরে আমরা তো ট্রাইবেলরা ত্রিপুরাতে সংখ্যালঘু, আমরা ঐক্যবদ্ধ হলো, সংখ্যাগুরুরা যদি আমাদের সমর্থন না করে কে আমাদের কথা শুনবে? আর যদি আমরা সংখ্যালঘু নাও হই, আমরা যদি সংখ্যাগুরুও হই, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে কেউ আমাদের এই দাবিকে সমর্থন করে আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করতে আসবে, এটা তো আমাদের জন্য আনন্দের, উৎসাহের, আমাদের মানে আস্থার যে ভিতটা এটা শক্তিশালী হবে। কেন এটার বিরোধিতা করছেন? কিন্তু প্রশ্নটা তা না, প্রশ্নটা হচ্ছে এই আন্দোলনটা অগ্রসর হতে দেব না, এটা হলে পরে এদের সুবিধা হয়ে যাবে, এই দিয়ে শুরু করেছিল তারা। ফলে বামফ্রন্ট সরকারে আসার পর এই যে 3-4টা মূল বিষয় ছিল এই সবগুলোও সে কার্যকরী করতে শুরু করলো। যে কথা দিয়ে আমি শুরু করলাম, লড়াইয়ের ময়দানে যে স্লোগান নিয়ে আন্দোলন হলো, সেই লড়াইয়ের মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি হলো। সরকার এসে বামফ্রন্ট ঠিক করলো, সরকার ঠিক করলো ওই স্লোগান আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যা যা আমরা করতে পারি অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলি আমরা কার্যকরী করব। ঠিক আছে না? তো সেইগুলি এই সরকার কার্যকরী করতে শুরু করলো। এখন জেলা পরিষদকে কোথায় নিয়ে গেছে এখন তো আমাদের তরফ থেকে আলাদা করে বলে সময় নেওয়া ঠিক হবে না।
তখন এই সময়ে আমরা ক্ষমতা চাইছিলাম, সরকারে থাকার সময় আমরা ক্ষমতা চাইছিলাম যে তাকে আরও অধিক ক্ষমতা দাও, টাকা দাও, পয়সা দাও, হ্যাঁ, না হলে একটা স্বশাসনের এলাকা দিলাম, ক্ষমতার সীমাবদ্ধ থাকলো, টাকাও নাই, পয়সাও নাই, রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, তাহলে কি করে হবে? এরকম জায়গায় আরও অন্যান্য জায়গা থেকে প্রশ্নগুলি উঠলো। তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা মানে অ্যামেন্ডমেন্ট করে এই সংশোধনীটা আনার চেষ্টা করলো, সরকারের মত চাইলো। আমরা তখন বামফ্রন্ট সরকার, আমরা সেখানে পরীক্ষা নিরীক্ষা করলাম, এডিসির কাছে আমরা পাঠালাম, তারা পরীক্ষা নিরীক্ষা করলেন, তারা মত দিলেন, আমরা মন্ত্রিসভায় বসলাম, সমস্ত আলোচনা করে সমস্ত জিনিস একসাথে করে ইয়েস দি ইনিশিয়েটিভ হোয়াট ইউ হ্যাভ টেকেন উই সাপোর্ট ইট, আমরা আমাদের মত সহ ব্রডলি তোমাদের কথাগুলি আমরা গ্রহণ করেছি, একটা দুটো যোগ করেছি, এটা আহামরি এমন কিছু বিষয় না। কারণ এটা হলে পরে সব সমস্যার সমাধান হবে, এটা মোটেই ঘটনা না। হ্যাঁ, কারণ সমস্যাটা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, হ্যাঁ, নিজের কৃষ্টি, নিজের সংস্কৃতি। তো এইটার সঙ্গে তো এই বিষয়গুলি তেমনভাবে যুক্ত না। ওই যেটা বললাম স্বয়ং শাসনের কিছু সুযোগ, রাইট, এবং তার সঙ্গে অর্থনীতির বিষয় তার মধ্যে তেমনভাবে ছিল না। ডেসপাইট অল দিস থিংস উই ওয়ার দি ফার্স্ট স্টেট হু সেন্ড দিস অপিনিয়ন টু দি সেন্ট্রাল গভর্নমেন্ট, দিদেন সেন্ট্রাল গভর্নমেন্ট। তো তারা করেনি, তারপরে এরা এসছেন, এরাও তো করছে না। এখন এটা নিয়ে তারা দৌড়াদৌড়ি করছে, আমাদের এতে কোনো আপত্তি নাই, তো হচ্ছে না তো, ইট শুড বি ইমপ্লিমেন্টেড। আমরাই তো বলছি, বরং আমরা বলছি যে তোমরা বলছো, তোমরা চাপ দাও, কেন্দ্র তোমাদের সরকার, রাজ্যও তোমাদের সরকার। কাজে এটা হচ্ছে একটা দিক। আমার প্রশ্ন হচ্ছে অন্য দিক থেকে, এই যে তীব্রমাথা তারা যে ডিসি দখল করলো, এটা ধ্বংস করে দিচ্ছে। একটা কর্মসূচি দেখাতে পারবে যেটা এই ডিসি এলাকার যারা লোকজন আছেন তাদের স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, শিক্ষক, ডাক্তার, ঔষধপত্র থেকে আরম্ভ করে সমস্ত জিনিসটা ধুলিসা দুর্নীতি হচ্ছে। ইভেন এডিসির কর্মচারীরা মানে মাস শেষ হলে পরে 1 তারিখ 2 তারিখ বেতন পাবে কিনা তার জন্য তাদের সংশয়ে অপেক্ষা করতে হয়। এরকম ছিল নাকি বামফ্রন্ট সরকারের সময়ে? কাজে এই জায়গায় দাঁড়িয়ে সব কিছু মানে লন্ডভন্ড করে দিচ্ছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, যে শুধু আপনার বিরুদ্ধে না, আপনাদের পার্টির বিরুদ্ধে। আচ্ছা, কি অভিযোগ? বড় অভিযোগ বলতে পারেন যে সবসময় আপনারা ত্রিপ্রাসাদের দাবি রেখেছেন, বা প্লেইং দ্য ডার্টি পলিটিক্স উইথ ত্রিপ্রাসা পিপল। কীভাবে দেখছেন স্যার সেটাকে, মানে অভিযোগ আপনাদের পার্টির বিরুদ্ধে? আমি যে এতক্ষণ বললাম এগুলো কোন পার্টি করেছে তারা দেখার তো একটা দৃষ্টান্ত। যারা এই অভিযোগ করছে, আমি যে এতক্ষণ বললাম, হ্যাঁ, একটা তো কল্পিত না। কী কাজ করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার? লড়াইটা কে করেছে? লড়াইটার বিরোধিতা কে করেছে? জনশিক্ষা আন্দোলনের উপর আঘাতকে আনবার চেষ্টা করেছে রাজ পরিবার থেকে। সুধন্যা দেববর্মা, হেমন্ত দেববর্মাকে এই যখন এখানে কনফারেন্স করছিলেন আগরতলায়, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর তার আমাত্যবর্গকে সমবেত করে এই জনশিক্ষা আন্দোলনকে দাবাবার জন্যে, তাতেও তারা উপস্থিত ছিলেন। তাদেরকে তুলে নিয়ে মধ্যরাত্রিতে রাজবাড়িতে তাদেরকে হেনস্থা কে করেছে? পেরেছে জনশিক্ষা আন্দোলনকে দাবি রাখতে? আমি কথাটা তুলে, ঐতিহাসিক, এটা কিন্তু নজির, দৃষ্টান্ত, কারোর অস্বীকার করার কিন্তু ক্ষমতা নাই। তাহলে ওখান থেকে শুরু হলো। তারপরে স্লোগান কি উঠলো? প্রজার ভোটে সরকার চাই। এই সামন্ত শোষণের বিরুদ্ধে লড়াই হলো। এখন কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজ পরিবারের লোকদের খুব বিক্ষোভের অন্যতম কারণ হচ্ছে আমাদের সরাবার ক্ষেত্রে কমিউনিস্টরা ভূমিকা নিয়েছে, জনগণ চেয়েছে। ইয়েস, কমিউনিস্টরা ভূমিকা নিয়েছে, অস্বীকার ঐতিহাসিক, এর জন্য তো আমরা গর্ব অনুভব করি। সামন্ত শোষণ চলবে কেন? হ্যাঁ, এটা গণতান্ত্রিক পদ্ধতি যাবে, স্লোগানটা তাই উঠলো। যাই হোক, এর পরবর্তী সময়ে কংগ্রেস আসলো, বিস্তৃত যাচ্ছি না আমি, এর বিরুদ্ধে লড়াই হলো, মানুষ বামফ্রন্ট তৈরি করলেন, সরকার আসলো। তো এই যে জায়গাটার মধ্যে শুরু করে আজ অবধি যারা এগুলো বলছেন, এটা কোন সময় উঠেছে? এটা বিশেষ করে এই 18 নির্বাচনের আগে
দেখা গেছে এই প্রশ্নগুলো উপজাতি অংশের একটা গোষ্ঠীকে একসাথে করে এর মধ্যে একটু লেখাপড়া জানা, তাদেরকে সামনে রেখে প্রচারগুলি আনার চেষ্টা করেছে, যে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। আরে দাবিও তো রাখার চেষ্টা করেছে রাজন্য শাসন, কংগ্রেস শাসন। তার থেকে বের করে আনার ক্ষেত্রে মূল লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী শক্তি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কাজে এটা তো মানে একেবারে উল্টো কথাবার্তা বলছেন। নতুন যে প্রজন্ম যারা ইতিহাসের সঙ্গে যুক্ত না এবং জানবারও চেষ্টা বা আগ্রহ তাদের নেই, তাদেরকে সাহায্য করতে হবে। তারা একটু বিভ্রান্ত হবে, কিন্তু আস্তে আস্তে যখন তাদের কাছে সত্যটা যাবে তারাও বুঝবেন আরে আমরা তো ঠকছি। এবং এখনই তারা বুঝতে শুরু করেছেন তীব্রতা। 4 বছর লাগলো। টিউজেস 1967-তে তৈরি হয়েছিল, লালও না সাদাও না, বোঝা চাই চাকু চানাই জিন্দাবাদ। ঠিক আছে, এই স্লোগান দিতেই পারে। তো এরাই তো পরবর্তী সময় কংগ্রেসের সাথে মিলে সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে বামফ্রন্ট সরকারটাকে ক্ষমতার থেকে উচ্ছেদ করে তারা সরকারে গেল 5 বছর আধাফিসি সন্ত্রাস। মানুষ 5 বছরের ব্যবধানে তাদেরকে উচ্ছেদ করে আবার বামফ্রন্টকে সরকারে আনলো, জোর করে না তো। তাহলে এগুলো কেন হলো? ট্রাইবেল বাঙালি ঐক্যবদ্ধ না থাকলে পরে বামফ্রন্ট সরকার হয় না, আর না হলে পরে এই কাজগুলি হয় না। কাজে এই যে কথাগুলো বলছে, এই কল্পিত সত্য দিয়ে বেশি দূর যাওয়া যায় না, সাময়িক মানুষকে বিভ্রান্ত করা যায়। সব মানুষকে না হলে একটা অংশকে বিভ্রান্ত করেছে। এটা অসত্য কথা, অসত্য কথা। এগুলি মানে নিম্নমানের অপপ্রচার। যখন মত আদর্শের ভিত্তিতে, কর্মসূচির ভিত্তিতে কমিউনিস্টদের, বামপন্থীদের মোকাবেলা করতে পারছে না, তখন এই অসত্যের আশ্রয় নিয়ে বিকৃত বক্তব্য উপস্থিত করে বিপদগামী করার চেষ্টা করছে। এইটা তো বেশি দূর যাওয়া যায় না। এখন তো চুপচাপ, এখন গিয়ে অমিত শাহকে অনুরোধ করছে, কেমন না, যে অমিত শাহর বিরুদ্ধে দিল্লিতে বসে যেদিন অনুরোধ করে আগরতলা আসার জন্য, সেদিন তাকে পদত্যাগ করার দাবি করছে মণিপুরের মানুষ। ওখানে ট্রাইবেল আছে, নন ট্রাইবেল আছে, মণিপুরি, অমণিপুরি। তারা বলছে আমাদের রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে। 19 মাস হলো প্রধানমন্ত্রী ওখানে যেতে পারছেন না, তিনি দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অমিত শাহ একবার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, খালি সিকিউরিটি অফিসার পাঠালেই হবে, কর্মী পাঠালেই হবে। 60,000 অফিসার সিকিউরিটি পিপুল পাঠিয়েছে, 62,000 লোক মণিপুর থেকে স্থানান্তরিত হয়েছে। কোথায় গেছে তার কোনো খবর নাই। বলে কেন থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী? সে পদত্যাগ করুক। আর প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেছে 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি মণিপুরে গিয়ে আলাপ আলোচনা করে সমস্যা থেকে বের করে আনবার চেষ্টা না করেন, আমাদের উপজাতি অনুপজাতি উভয় অংশের মধ্যে যদি একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করে রাজ্যটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেন, আমরা কিন্তু আমাদের ব্যবস্থা নেব। হু সেজ সো? কাজে যারা এগুলি করছে, খবর যারা রাখে না তারা হয়তো সহজেই বিভ্রান্ত হতে পারেন, কিন্তু খবর রাখে না মনে করার কারণ নেই। ফলে এই সমস্ত কথাবার্তাগুলো কোথায় নেবে? কেমন? আমি তো তাই বলছি, সুনির্দিষ্টভাবে বলুক না যে কোন প্রশ্নে মানে বামফ্রন্ট বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট আন্দোলন উপজাতিদের দাবিয়ে রাখার চেষ্টা। একটা দৃষ্টান্ত দিক আমাদের, একটা দৃষ্টান্ত দিক। কাজে এগুলি মানে আমি এখানে আর একটা উল্টো দিক থেকে বলছি। কিরিট বিক্রম কবার এমপি হয়েছে? কার টিকেটে? বিভূদেবী একবার এমপি হয়েছেন, কার টিকেটে? তিনি 2বার এমএলএ হয়েছেন, কার টিকেটে? তিনি মন্ত্রী হয়েছেন কংগ্রেস উপজাতি যুব সমিতি সরকারের। তাদের ভূমিকাটা কি? পার্লামেন্টে তাদের ভূমিকা কি? দেখলেই তো হয়, কেমন না? আর বামফ্রন্ট সরকার তো আমি বললাম, এমপিরাও ওখানে কি লড়াই করেছে, দেখলেই তো হয়। এডিসিটের দিকে তাকালেই তো হয়, কেমন না? সেদিনের এডিসি, আজকের এডিসি। যে এগুলো মানে বেশি দূর যাওয়া যায় না। এবং এখন অবস্থাটা কি? মোহ ভাঙতে শুরু করেছে। প্রশ্ন তুলছে যে আমরা প্রতারিত। তুমি সেদিন ভোটে গিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলে 13 আসনে জিতলে, আর এখন তুমি বিজেপির পেটে ঢুকে গেলে, মন্ত্রী হয়ে গেলে, কী ব্যাপার? শুরু করলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এখন তো একটার পর একটা শেষ করছো, এবং 1 মাস 2 মাস পরে পরই তুমি স্ট্যান্ড পরিবর্তন করছো। তাদের নেতাকে বলছেন, ব্যক্তিগতভাবে তো নেতার সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নেই। এটা আইডিওলজিক কোশ্চেন, পলিটিক্যাল কোশ্চেন, প্রোগ্রামেটিক
যে বিষয় নিয়ে যে লড়াইটা চলছে সেই প্রশ্ন। কাজ না হলে শুধু কথা বলে বিজ্ঞাপন দেবে, মানুষ মেনে নেবে কেন? তাতে কি পেটের ক্ষুধা দূর হয়? পেটের ক্ষুধা তো দূর হয় না। কাজে এই জায়গাটা আমাদেরও কাজ হচ্ছে, যেটা বিভ্রান্তি তো একটা তৈরি করতে পেরেছিল, কেমন না? আমি যেমন বললাম কংগ্রেসের 40 ভাগের মতো ভোট বিজেপির বাক্সে গেছে, 18 নির্বাচনে তো আমাদের বামফ্রন্টেরও 5 থেকে 7 ভাগ ভোট কমেছে। কোথায় গেছে এগুলো? তারা পেয়েছে। আবার মানুষের কাছে যখন আমরা যেতে পারলাম, এই শত সন্ত্রাসের মধ্যে এই বাড়িটা তো আক্রান্ত হয়েছে দিনের বেলা। সিআরপি ছিল, যখন আক্রমণ করে তাদের তুলে নিল 15 মিনিট আগে। এখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি কত দূর? ডাইরেক্টর জেনারেল পুলিশের হেডকোয়ার্টারটা কত দূর? 300 থেকে 500 মিটার। একজন কেউ গ্রেপ্তার হয়েছে। তাদের দলের পরবর্তী সময় যিনি সভাপতি হয়েছেন, যাকে এখন রাজ্যসভায় পাঠিয়েছেন, ছবি এখনও আছে, তিনি সবার সামনে এই মোটা বাসের মধ্যে ফ্ল্যাগ লাগিয়ে তারাই তো এসে আক্রমণ করলেন আমাদের ডিস্ট্রিক্ট কমিটি অফিস, পাশে একটা সংবাদপত্রের অফিস, এবং আমাদের পার্টি অফিসের মধ্যে আগুন লাগলো, দেশাগত অফিস আক্রমণ করলো। এগুলি তো ঘটনা, এগুলি তো কল্পিত বিষয় না, কেমন না? ফলে এর মধ্যে দাঁড়িয়েই কাজগুলিকে ধ্বংস করে ফেলা, দুর্নীতি মানে এটা একটা মৃগয় ক্ষেত্রে পরিণত করেছে ত্রিপুরা, কারণ হুমকি আছে। এত কিছুর পরেও 23-এর নির্বাচনে রিগিং করতে হলো কেন? 51 থেকে ভোটে 39 আসলো কেন? 44 থেকে আসন কমে গেলে কেন? এটা ত্রিপুরা মতো ত্রিপুরা মতো তো তৈরি করেছে বিজেপি। তখন যেমন কংগ্রেস তৈরি করেছিল টিউজেস, এখানে এই স্লোগান দিল, বিজেপির বিরুদ্ধে বলে ভোট নিল, আসন নিল। কারণ উপজাতিদের যে অংশটাকে বিভ্রান্ত করতে পেরেছিল, তাদের ভয় হলো এখন যদি সবাইকে ঠিকঠাক মতো ভোট দেওয়া যায়, তাহলে এই মানুষও ভোট দিলে পরে এই ভোটটা তো বেশিরভাগটা চলে যাবে, ট্রাইবেল ভোটটা বেশিরভাগ বামফ্রন্টে চলে যাবে, সিপিআইএমে চলে যাবে, তারা আবার সরকার হবে, এই সরকারটা চলে যাবে। ওই সময় চেষ্টা করে যেমন আবার মানে কংগ্রেস টিউজেসের সরকার এই সময় সেই বিজেপি সরকারটাকে রাখার জন্য এই কায়দাটা করেছে। তো এখন কী হচ্ছে? এখন তারাই প্রশ্ন তুলছে, কী হলো? আপনি তো যে বিজেপির বিরুদ্ধে কথাবার্তা বলে এই কাণ্ডটা করলেন, এখন তো আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের মধ্যেই তো আমরা অন্তর্দহনে এখন জ্বলছি। কি করলাম আমরা? এটা হয়, প্রকৃত সত্যের মুখোমুখি মানুষ যখন হয়, তখন শত্রু মিত্র মানুষ বুঝতে পারে, কেমন না? ফলে আসছে মানুষের মধ্যে, বোধোদয় হচ্ছে। এভাবে চলে না বেশি দিন, পরিবর্তন হতে বাধ্য। ওরা যেমন পরিবর্তনের স্লোগান দিয়েছিল, দিয়েই সর্বনাশ করছে, এখন মানুষ বলছে আমরা নতুন করে পরিবর্তন চাই, কেমন না? মানুষ তো পেছনে যেতে পারে না, সামনে যায়, সামনে যাওয়ার জন্য বলছে, এই সমস্যাগুলির সমাধানের জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। যতনা আমরা